গল্প কি নিষিদ্ধ হয়? জীবনের কোনো কোনো ঘটনা কি নিষিদ্ধ হতে পারে? আমাদের জীবনটা এমন না, এবং আমরা মানুষ এমন যে সমাজের কোনো কোনো বিষয়ে আমরা কিছু নিষেধ করে রাখি, কিছু সবার জন্য ওপেন রাখি। আমরা পথ চলতে যে জীবনে চলার পথে কারো হাত ধরি, বন্ধুত্ব হয়, ভালোবাসা হয়, বিয়ে হয়, আবার সেই হাত ছেড়েও চলে যায়। সেটা মৃত্যুর মাধ্যমে হতে পারে, তিক্ততার মাধ্যমে হতে পারে, ভুল বোঝাবুঝির মাধ্যমে হতে পারে। এই ছেড়ে যাওয়া মানুষটা যখন, একাকী মানুষটা যখন পথ চলে, তখন সমাজ আবার তার উপর কিছু নিষেধের বেড়াজাল বা কিছু তকমা চাপিয়ে দেয়। সমাজ বলে এটা করো না, ওটা করো না। তার দিকে সমাজ আবার বিভিন্নভাবে বিভিন্ন ভঙ্গিতে তাকায়, কিন্তু তাদের যে কষ্ট, তাদের যে স্ট্রাগলটা, সেটা তারাই কেবল বুঝতে পারে। আমাদের আজকের যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানে আমি সামিয়া রহমান আপনাদের সাথে আছি, এবং আমার সাথে অনেকে আছেন, পরিচয় করিয়ে দিচ্ছি। দর্শক, আমি শুরুতেই জানিয়ে দিচ্ছি যে এই অনুষ্ঠানে আপনারাও চাইলে অংশ নিতে পারেন। পর্দায় যে নাম্বারগুলো রয়েছে, চাইলে আমাদের এই ঠিকানায় আপনাদের নাম, ঠিকানা সহ মেইল করে দিতে পারেন। আমরা আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিতিও চাইছি, এবং যদি কোনো বিষয়বস্তু থেকে থাকে সেই বিষয়বস্তু উল্লেখ করে আমাদের ঠিকানায় চিঠি দিতে পারেন। শুরু করি যে গল্প নিষিদ্ধ, এবং আজকে আমার অনুষ্ঠানের নাম হচ্ছে একলা চলো রে। যারা একলা চলছেন, পথ চলছেন, এবং সবাই না, আমাদের এখানে অনেকেই অনেক রকমভাবে জীবন কাটাচ্ছেন, কিন্তু স্ট্রাগলটা তারা প্রত্যেকেই পেশাগতভাবে পথ চলতে যে জানেন। আমার সাথে আছেন চয়নিকা চৌধুরী, আছেন বামে অরুণা বিশ্বাস আছেন, এদিকে আছেন রোকেয়া প্রাচী, ডাক্তার ওয়াহিদা খান চৌধুরী, আজম খান আছেন, জয়শ্রী জামান আছেন, আছেন হাজিরা খাতুন, আছেন আফরোজা আক্তার মিলো, এবং আছেন শিল্পী মহলানবিশ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকে আমরা আসলে না গল্প করতে এসেছি, কোনো সিরিয়াস আলোচনা অনুষ্ঠান নয়। আমি যেটা বলছিলাম যে এই সমাজ আমাদেরকে অনেক নিষেধের বেড়াজালে আটকে দেয়। পথ চলতে যে জীবনে একাকী চলতেই হয়, অনেককেই চলতে হয়। অনেক সময় দোকলা থেকেও একলা চলি, অনেক সময় একলা থেকেও একলা চলতে হয়। আমি যদি রোকেয়া প্রাচী, অরুণা বিশ্বাস, আপনাদের প্রত্যেকের কথাই শুনতে চাই। আপনার কথা দিয়ে শুরু করি। মানুষ আসলে ইন্ডিভিজুয়াল। মানুষ যখন জন্ম নেয় তখন একা জন্ম নেয়, যখন ফেরত যায় তখন একাই যায়। জীবনটা কাটাও কি একা একা? প্রত্যেকটা মানুষ তো আসলে একা। সে হয়তো সমষ্টিগতভাবে সবাইকে নিয়ে থাকে, কাজ করে সবার সাথে, পরিবারের সবার সাথে মিলেমিশে সময় কাটায়, জীবনটা পার করছে, সময় পার করছে। কিন্তু আমরা যদি একদম মনের গভীরে তাকিয়ে দেখি, তাহলে মানুষ কিন্তু নিজের ভুবনে একা, এবং এই একাকী জীবনটাই আসলে সুন্দর। কিন্তু আপনি বলছেন একাকী জীবনটা সুন্দর, আমি জানি না, কিন্তু যখন লোনলিনেসটা না চেপে বসে, তখন খুব খারাপ লাগে। তখন মনে হয় যে পৃথিবীতে জীবনের একটা সৌন্দর্য আছে। আমি মনে করি যে প্রত্যেকটা সময়ের যে মূল্যায়ন, সেটাকে যদি পজিটিভলি নেওয়া যায়, তাহলে আমি একা এটাকে নেগেটিভলি না দেখে, আমি যে একা একটা মানুষ, আমার একা মানুষের একা অস্তিত্ব, একা মানুষের দৃষ্টিভঙ্গি, একা মানুষের কাজ, সেটাকে আমি খুব সৌন্দর্যের জায়গা থেকে দেখি। হ্যাপি উনি মনে করছেন যে একাকী থাকারও একটা সৌন্দর্য আছে, জীবনটাকে পজিটিভলি নেওয়াটা উচিত বলে উনি মনে করছেন। কিন্তু এই একাকী লাইফের অনেক স্ট্রাগল আছেন। আপনি হয়তো একা স্ট্রাগল করছেন, ওনা বিশ্বাস আপা, আমি যদি আপনার কাছে যে অনেক স্ট্রাগল আছে, বাচ্চাকে দিন যে দেখতে হয়, পুরো সমাজ আবার অন্য দৃষ্টিতে থাকে। এই সমাজটা তো আসলে পুরুষ শাসিত সমাজ। যদিও আমাদের এখানে আজম খান আছেন, আমি তার কাছেও শুনবেন। এবং আমরা বেশিরভাগই নারী হয়ে গেছি, উনি একা হয়ে গেছেন। একা হননি কেন, সেটা আমি প্রসঙ্গে আসছি। অরুণা বিশ্বাস, আমি যদি আপনাকে দিয়ে শুরু করতে চাই, এবং চয়নিকা চৌধুরী আপনিও কিছু বলেন প্লিজ। আসলে আমি একাকিত্বটাকে আমার কারণ আমি স্বাধীন চেতা মানুষ। আমি যখন আমার বাবা মা ছিলেন তখন আমি ভারতীয় হোমসে পড়াশোনা করেছি। আমি অনেক স্টুডেন্টের মাঝে ছিলাম, বাট স্টিল আমি তো আমার বাবা মাকে মিস করেছি। তো ওটা আমার অভ্যাস হয়ে গেছে। তো আমি একাটা থাকাটাকেই আমি অনেক গৌরবের মনে করি। আমি বলছি না যে সবাইকে থাকতে হবে। কারো যদি সুযোগ থাকে, তার পার্টনারটা খুবই তাকে বোঝে, তাকে সম্মান করে, বা ধরেন তার রুচির বোধের সাথে যদি কোনো মানুষের মেলে, তখন সে থাকতেই পারে। সেটা তো মনে করছেন যে তিক্ততা নিয়ে পথ, হ্যাঁ, আমি একেবারেই পছন্দ করি না। আমি একটা গল্প বলি। আমি পড়ছিলাম রবি ঠাকুরের বউ, আমি মৃণালিনীর গল্প শুনলেই আসলে সোসাইটি কিন্তু এখনও পরিবর্তন হয় নাই, বুঝছেন? আপনি মারছেন না, আপনার স্বামী আপনাকে মারছে না, আপনার স্বামী আপনাকে সমস্ত স্বাধীনতা দিয়েছে, একেবারেই পারফেক্ট, কোনো সমস্যা নেই। কিন্তু স্বামী আপনাকে কোনো কাজে সহযোগিতাও করছে না। ধরেন বাজার করে দেওয়াটা কিন্তু আসলে স্বামীর হ্যান্ডস দেওয়াটা না, কিন্তু তারপরেও স্বামীর কিন্তু অনেক, একটা মানুষকে যে মানুষ হিসেবে মূল্যায়ন করা,
এই বোধটা যদি কোনো পুরুষ মানুষ কিংবা কোনো মেয়ে মানুষের মধ্যে তৈরি না হয়, আমি দুই ইয়েকেই বলছি, জেন্ডারকেই বলছি, তাহলে আসলে আমি মনে করি আমরা যারা সাহসী, আমি বলছি এই সাহসটা আবার সবাই যেন মানে ইচ্ছাকৃতভাবে না তৈরি করে, সেটাও আমি রিকোয়েস্ট করি। না, ইচ্ছাকৃতভাবে তৈরি করার ব্যাপার না, কিন্তু সমাজ আবার মনে করে অনেক ভালো আছে কিন্তু আমি একা থাকবো, ওইটা আসলে গৌরবের না। আমি বলছি যদি আপনার সাথে আমার ম্যাচ মেকিং না হয়, মেন্টালিটিতে আমি সাংঘর্ষিক হয় সবসময়, তার চেয়ে বরং আমি আমার সন্তানকে নিয়ে সুস্থভাবে সোসাইটিতে যদি বাঁচতে পারি, আমার মনে হয় এটা অনেক গৌরবের। চয়নিকা চৌধুরী, আসলে আমি একটা জিনিস সবসময় আমি মানে যেহেতু আমি একা চলি না, সবাইকে নিয়েই চলি, কিন্তু একটা কথা আমি সবসময় বিশ্বাস করি যে রবীন্দ্রনাথের একটা কথা যে মনরাজ সহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলো সহজে, আমি এই কথাটা আসলে বিশ্বাস করি। তো একা থাকা আসলে আমরা প্রাচীর একটা কথা খুব ভালো লেগেছে যে আমরা জন্ম নেই একা, চলে যেতে হয় একা, চলছি একা। তারপরেও সোসাইটিতে, সমাজে একটা মেয়ে যখন চলাফেরা করে, কাজ করে, স্বামী সন্তান নিয়ে থাকে, সেখানে আমার মনে হয় যে কোনো একটা জায়গায় গিয়ে একা চলা টাফ। এটা আসলে আমার ব্যক্তিগত মতামত, এটা আমার অভিমত যে হয়তো একা, তারপরেও কিন্তু সবার সাথে আছে। ওয়াহিদা খান চৌধুরী, আপনি নিজে ডাক্তার এবং পথ চলতে যে অনেক মানুষকে দেখেছেন, ওনারা মনে করছেন স্বাধীনভাবে বাঁচতে পারাটা হচ্ছে মূল বিষয়, কারণ আমরা জীবনটা খুব ক্ষণস্থায়ী, কিন্তু যে স্ট্রাগলটা বাচ্চা সহ একটা মায়ের জীবনে বা একটা বাবার জীবনে, সেই স্ট্রাগলটাকে কীভাবে দেখছেন? আচ্ছা, সবচেয়ে প্রথমে এটা আমি বলতে চাচ্ছি যে একা থাকা মানে কিন্তু পার্টনারের সাথে না থেকে একা তা না। একটা মানুষ কিন্তু বাবা মার সাথেও না থেকে একা, হয়তো বাবা মা আছেন কিন্তু মেন্টালি অ্যাডজাস্টমেন্ট নাই, তাও একা। ভাই বোনের সাথে মিলমিশ হচ্ছে না, তাও একা। কাজের ক্ষেত্রে কলিগরা একসাথে নাই, তাও কিন্তু একা। একাটা কিন্তু একটা আমরা একটা ফ্যামিলি পার্টিকুলার রিলেশনশিপের মধ্যে আটকে রাখাটা ঠিক না। যেমন আমি যদি আমার কথা বলি, সেটা হচ্ছে কর্মক্ষেত্রে আমি যখন কাজ শুরু করি, প্রথমে আমার ডিফারেন্ট সাবজেক্টে ছিলাম, আমি নাক কান গলায় ছিলাম। ওখানে কাজ করতে গিয়ে দেখি ওখানে আমি একা একজন মহিলা, সবাই পুরুষ। তো যেটা হয় তখন পুরুষদের ক্ষেত্রে, কলিগদের ক্ষেত্রে ফার্স্টে কী আসলো যে উনি কেন ভালো পারবেন বা কেন বস ওনাকে ভালো প্রেফার করবেন, বিকজ উনি জানে বেশি, ওনাকে আমাকে আটকে দিতে হবে। বহু ক্ষেত্রে আমার ডায়াগনোসিসটাকে উল্টে দেওয়া বা আমি ডিউটি ঠিক মতন করছি কি না, বা আমার বসকে আমার এগেনস্টে রাগিয়ে তোলা, এটা একটা একা থাকার যুদ্ধ। আমি আলটিমেটলি ওখান থেকে সুইচ ওভার করে আমি আমার স্বাধীন জায়গায় চলে আসলাম, স্কিন ডিপার্টমেন্ট, যেখানে আমাকে কেউ গুঁতোগুতি করবে না, একা। তো একা যদি আপনার সামগ্রিকভাবে কলিগরা বা আপনার অ্যাসিস্ট্যান্ট বা আপনার ফ্যামিলি যদি আপনাকে সাপোর্ট না করে, তাহলেও কিন্তু আপনি একা। ডেফিনেটলি খুব কষ্ট একটা সন্তানকে নিয়ে যখন একটা মা একা চলে, কারণ বাবা ছাড়া মাও যেমন কষ্ট, মা ছাড়া বাবা তেমন কষ্ট, সন্তানেরও কষ্ট। তো একা কারো সাহায্যকে না নিয়ে যদি আমি আমার আত্মসম্মান রক্ষা করতে আমি একা এগিয়ে যাই, এটা ডেফিনেটলি প্রত্যেকটা ক্ষেত্রে কষ্ট, সে কর্মক্ষেত্রেও কষ্ট, সংসারের ক্ষেত্রে কষ্ট। আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই, সেটা হচ্ছে যে কোনো সফল বা ব্যর্থ মানুষ, যে কোনো মানুষ সে যদি স্বামী সন্তান নিয়ে সংসারে সফল থাকে, পরিবারের মধ্যে সফল থাকে, তার অফিসে সফল থাকে, সব জায়গায় ধরে নিচ্ছে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সে সব জায়গায় 100% বা সেরকম কিছু নেই, তারপরও কিন্তু সেই মানুষটা অন্তর্গতভাবে কিন্তু একা। তো মানুষ যদি তার অন্তর্গত একাকিত্বের ভেতরের মানুষটাকে যদি আসলে চিনতে পারে, জানতে পারে, যদি সেই মানুষটাকে প্রকৃত অর্থে গ্রহণ করতে পারে, তাহলে সে কি একা বসবাস করলো, কি প্রতিদ্বন্দ্বিতার ভেতরে বসবাস করলো, সেটা তখন ম্যাটার করে না। তখন তার কাছে লাইফটা ইম্পর্টেন্ট। এই যে বেঁচে থাকাটা, আমি যে এখন বেঁচে আছি, এখানে কথা বলছি, এই মুহূর্তটা হচ্ছে বিউটিফুল, এই মুহূর্তটা আমাদের সাথে সব স্বনির্ভর নারীরা আছেন। আমি একটা কথা বলতে চাই একটুখানি, তোমার কথাটা খুব সুন্দর, বাট অনেক যুক্তি আছে। তারপরে আমার কাছে মনে হয়েছে যে একটা নারী যখন একা থাকে, আসলে সে ভালো থাকলো কি খারাপ থাকলো এটা তার নিজের ব্যাপার, তার অন্তর্গত ভালো লাগা খারাপ লাগা, বা সে অনেক সফল কিন্তু আসলে সে একা, এগুলো সব ঠিক আছে। বাট যখন বাচ্চারা থাকে, এটা আসলে বাচ্চারা অনেক এফেক্ট করে। সো ওই জায়গা থেকে আসলে মা বাবার সুখের থেকে আমি এখানে জয়শ্রী জামানের কাছে যেতে চাই। জয়শ্রী জামান, আপনার জীবনের অভিজ্ঞতা কি তাই বলে আপনি আপনার দুটো বাচ্চাকে হারিয়েছেন, যে একা থাকার যন্ত্রণে আপনার দুটো বাচ্চা আসলে চলে গেছিল জীবন থেকে? আপনি জানেন জীবনের তিক্ততাটা। জীবনের তিক্ততা আসলে একা থাকা, আমি মনে করি যারা একা থাকতে পারে তারা একা থাকুক। আমি আমার নিজেকে যখন সমালোচনা করি, তখন আমি দেখি আমার আসলে এই বিয়ে করাই উচিত হয় নাই, তখন আমার এখন মনে হয়
না এটা হাসির না, এটা অনেক দুঃখের জায়গা থেকে আমি কথাটা বলছি। ভালো লাগছে কথা। হ্যাঁ, মানে মানুষ চট করে একটা ডিসিশন নেয়, আমরা অনেক সময় আবেগতাড়িত হয়ে একটা ডিসিশন নেই। 1 মাস 6 দিনের পরিচয়ে একটা লোককে বিয়ে করলাম, তার সম্পর্কে আমি তেমন কিছু জানি নাই, তাকে আমার ভাল লাগছে, এটাই ছিল ব্যাপার, কোনো কথা চিন্তা করি নাই। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, দিনমোহর ছিল 555 টাকা। সে বলল যে এগুলো নাকি ইসলাম বিরোধী হবে যদি বেশি দিনমোহর হয়। তো আমি বিশ্বাসের উপর ভর করে, বিশ্বাস করা হচ্ছে একটা বড় কথা, যে মানুষ একদিন চলে যাবে তার কাছ থেকে আমি টাকা নিব, এই মানসিকতা কেন আমার হবে? ইটস অলরাইট, 555 টাকা ঠিক আছে। তারপরে জীবনে বহুবার আমি হোঁচট খেয়েছি তার, আমার মনে হয়েছে আমি ভুল করেছি, মানে তার ভিতরে আমি অনেক সময় মানবতার অভাব যেটা আমি বোধ করেছি। মনুষ্যত্বটা কিন্তু মানুষের সবচেয়ে বড় জিনিস। আমরা একা থাকি, দোকা থাকি বা কি থাকি, এটা কোনো ব্যাপার না। একটা মানুষ নিম্নতর যে মানবতা বোধ, ওটা আমাদের মধ্যে থাকতে হবে। মানে আমার হতে পারে সামিয়ার সঙ্গে আমার একটা ঝগড়া হয়ে গেল, বা আপনার সঙ্গে আমার একটা ঝগড়া হয়ে গেল, কিন্তু আপনার বিপদে পড়ছেন, সেই সময় কিন্তু আমি, যখন আপনি বাচ্চাগুলো নিয়ে বিপদে ছিলেন তখন উনি কোনো সাহায্যের হাত বাড়াননি? না, সেটা বললে ভুল হবে। উনি কিন্তু বাচ্চাদেরকে কিছু টাকা দিতেন, এবং এই টাকা দেওয়াটা কিন্তু যেটা ছিল এটাও একটা সমস্যার ব্যাপার। এটা নিয়ে আমার বাচ্চাদের কাছে প্রশ্ন, আমার মেয়ে যে প্রশ্ন করতো, আচ্ছা আব্বু যে টাকা আমাদের দেয় এটা কি বর্তমান বাচ্চাটার ডায়াপারের টাকা? আমরা তো কাঁথায় ঘুমাইছি, এটা আমার মেয়ে বলতো, আমি বলি নাই কখনো। মানে বাচ্চাগুলো প্রতিদিন প্রতিনিয়ত কিভাবে ক্ষতবিক্ষত হচ্ছে, আর আমি কি বুঝাবো? এখনকার বাচ্চারা অনেক বেশি বোঝে, আমার বোঝানোর কিছু নাই। যদি আমি কখনো বাবার সাপোর্টে কথা বলছি যে আচ্ছা উনি দেয় যথেষ্ট, আর না দিলেও তো কিছু আসে যায় না, এই আব্বুর সাপোর্টে কথা বলছো, হ্যাঁ, চিৎকার করে নাম ধরে, ওর বাবার নাম ধরে ওরা বলছে এই টিপুর পক্ষে কথা বলছে, এখনও টিপুরে ভালোবাসে এরকম। তা আমি কি করব? আমার কোনো উপায় থাকতো না ওদের কাছে, অনেক সময় চুপ করে যেতাম। তো আমার মেয়ে যেটা ছিল, ও তো সব সময় নামাজ পড়তো, খুব নামাজি ছিল। ও হুট করে আব্বুর ধর্ম আমি পালন করব না, আব্বু এত ধার্মিক, তো আব্বুর ধর্ম আমার দরকার নেই, ওই ধর্মকে আমি বীতশ্রদ্ধ, ওই ধর্মের প্রতি করবো না, আমি নামাজ পড়বো না, এই শুরু হয়ে গেল। মানে প্রতিদিন প্রতিনিয়ত একটা বাচ্চা কতটা দুঃখ পেলে, ক্ষত বিক্ষত হয়েছে ওদেরকে। ওরা দুজনেই আত্মহত্যা করেছিল, যাওয়ার সময় ওরা একটা পথে চিঠি রেখে গেছিল আপনার কাছে। হ্যাঁ, কি বলেছিল সেখানে? চিঠির মধ্যে আমার ছেলে তো একটা গান, ডিপার্চার গানটা লিখে রেখে গিয়েছিল। ওটার মধ্যে ওর একাকিত্ব, ওর দুঃখ কেউ বোঝে না, হ্যাঁ আমি বিদায় নেব, মানে ওটার ভিতরে যে কথাগুলো ছিল তার মধ্যে এটা ছিল আমি যা দেখেছি তা কেউ কখনো দেখেনি। দু একটা মিনিং খুঁজে পাওয়া যায়, খুব বেশি খুঁজে পাওয়া যায় না। তার ভেতরে ক্ষোভ ছিল, দুঃখ ছিল, তার ওইটা পড়লে সবাই খুব কাঁদবে আর কি। ওটা যদি প্রত্যেকটা লাইন যদি কেউ, মানে ওর যে কী কষ্ট, ওটা মনে করার মতো না আসলে। ওটা অ্যাকচুয়ালি আমি ওইগুলো মনে করতে গেলে আমি আসলে কথা বলতে পারবো না। প্রতিদিন প্রতিনিয়ত ওদের যে দুঃখটা ছিল সেটা হচ্ছে বৈষম্য। আমার সঙ্গে ওর বাবার ডিট্যাচড হতে পারে, কিন্তু বাবার সঙ্গে সন্তানের ডিট্যাচড হওয়াটা এটা কেমন না? একটা লোক আমাকে পছন্দ করেনি, আমাকে ফেলে যেতেই পারে, আমার সঙ্গে তার মেন্টালিটি হচ্ছে না, কিন্তু বাবা হয়ে যখন সন্তানকে ইগনোর করা হয়। আমি না এই প্রসঙ্গে আসবো, জয়শ্রী যেমন যেটি বলছে, জয়শ্রী এই সান্ত্বনার আসলে কোনো ভাষা নেই, আমি আপনার কাছে আসবো। দুটো মানুষ এক হয়, ভালোবেসে এক হয়, বা যে কোনোভাবে সমাজের কারণে এক হয়, আলাদা হতেই পারে, মন মানসিকতার মিল না হতেই পারে, কিন্তু সন্তানদের ব্যাপারে দায়িত্ব এড়িয়ে যাওয়া, বা যেভাবে জয়শ্রীকে মুখোমুখি করতে হয়েছে, সে দুটো সন্তানকেও হারিয়েছে, তার স্বামী তো বহুদিন আগে থেকেই নেই। আমিও ওনার সাথে একমত হয়েই বলবো যে আসলে সমাজের সফল নারী, তাদের পক্ষে আসলে একলা চলাটা অনেকটা সহজ হতে পারে, কিন্তু একদম সাধারণ নারী যারা, তাদের পক্ষে একলা চলা কিন্তু আসলেই কঠিন। তারপরে যদি বাচ্চা থাকে অবশ্যই সেটা সত্যিকারই আমার অনেক যতটুকু মনে আছে, আপনি একবার বলেছিলেন আপনাকে দুটো বাস পার হয়ে তারপরে রিক্সা করে বহু কষ্ট করে অফিস যেতে হয়। হ্যাঁ, এটা তো আসলে করতেই হবে। এটা এই স্ট্রাগলটাকে আমি মেনে নিয়েছি, এবং মেনে নিয়েছি বাচ্চাদের স্বার্থেই বলতে পারেন নিয়েছি। কিন্তু আপনি যে প্রসঙ্গটা বললেন যে বাচ্চাদের স্বার্থে
স্বামী স্ত্রীর একটা জায়গায় ঐক্য থাকতেই হবে। এটা আসলে আমাদের দেশে এই যে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা বিচ্ছেদটা আসলে এটা কিন্তু খুব বেশি আগের নয়। হ্যাঁ, আমরা কিন্তু দেখেছি আমাদের যারা আগের জেনারেশন তারা অনেক কষ্ট সহ্য করে, অনেক বৈষম্য সহ্য করেই থেকেছে কিন্তু স্বামীর সাথে, সংসারে, শ্বশুরবাড়ির সাথে। কিন্তু আমরা যত নারীরা শিক্ষিত হয়েছি, যত আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়েছি, তত আমাদের কথা বলার স্পেস বেড়েছে, আমাদের স্বাধীনতা বেড়েছে, আমরা পথ বেছে নেওয়ার সাহসটুকু করতে পারি। সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে স্বামী স্ত্রীর এই জায়গাটা সন্তানের ক্ষেত্রে তাদের একটা জায়গায় মতৈক্য থাকতেই হবে। সেখানে না হলে যার জন্য ওনার এই কষ্টকর একটা কাহিনী আমরা শুনলাম। তবে আমি একটু আমার কথা যেটা বলি, আমার বাচ্চারা একেবারে খুবই আন্ডারস্ট্যান্ডিং, এবং আমরা একসাথেই একরকম আমাদের রুটিন ছিল যে আমরা সপ্তাহে একদিন মিটিং করব যে হ্যাঁ আমাদের নেক্সট পদক্ষেপ কী হবে, আমরা কিভাবে চলবো, আমাদের লাইফস্টাইলটা কী হবে। এগুলো নিয়ে বাচ্চাদের সাথে খুব বেশি খোলামেলা হলে আমার মনে হয় কিছুটা সহজ হয় পথ চলতে। খোলামেলা হওয়ার কথা বলছেন, আমি সবার কাছে আসবো এবং আমার সাথে আজম খান আছেন, তার জীবনেও কিছু অভিজ্ঞতা আছে, আমি সেই অভিজ্ঞতা অবশ্যই শুনবো। আমি আজম খানের অভিজ্ঞতাটা শুনে একটা বিরতিতে যাই এবং তারপরে আমি মিনু এবং হাজেরা আপনাদের কাছে আসছি। আজম খান, এখানে যেটা কথা হচ্ছিল যে একা থাকার একটা ব্যাপার, আমি বিষয়টাকে এইভাবে দেখি যে আমি যদি সমুদ্রের সামনে গিয়ে দাঁড়াই, ওই মুহূর্তে সমুদ্রের সামনে কিন্তু আমি খুব ছোট্ট একটা মানুষ, তখনও কিন্তু আমার ইচ্ছা হবে যে আমার পাশে কেউ থাকুক এবং আমি কারো হাত ধরি, হতে পারে সেটা আমার সঙ্গী অথবা সঙ্গিনী, বন্ধু, সন্তান, যে কেউ হতে পারে। তো আসলে আমার নিজের যেটা উপলব্ধি গত প্রায় 4 বছরে, আমরা কিন্তু সোসাইটিতে আমরা যারা এখন একা আছি, শুধু আমরা একা না, মানে অনেক মানুষ আছে যারা হয়তো আমরা দেখছি যে তাদের সঙ্গে সঙ্গী বা সঙ্গিনী আছেন, তারপরেও কিন্তু তারা একা। এটা আমার উপলব্ধি। আর এই একাকিত্বটাকে দূর করার জন্য সবচাইতে আমি যেটা নিজে করি সেটা হচ্ছে যে সবসময় কাজের মধ্যে থাকা, কোনো একটা কিছুর সাথে এঙ্গেজ থাকা। সেটা হতে পারে আপনার কাজ, হতে পারে আপনার কোনো একটা শখ, হতে পারে আপনার বন্ধু, হতে পারে আপনি একটা সোশ্যাল ওয়ার্ক করছেন, যে কোনো কিছুর সঙ্গে আপনি ইনভলভ থাকা। কিন্তু তারপরও হয়তো 24 ঘন্টার তো একটা দিন হয়। এখানে আমার একটা প্রশ্ন আছে, আসলে আমি বিরতির পরে প্রশ্নটাতে আসব, যে যান্ত্রিকতা, কাজের যান্ত্রিকতা বা কাজের চাপ যতটা আমাকে, আমি ধরেন সময়টা আমি ভুলে থাকার চেষ্টা করছি, কিন্তু একটা সময় আসে রাতের বেলা বা যখন আমার কাজ থেকে কিছুটা সময় অবসর হয়, তখন কষ্টটা তো চেপে বসে। আর একটা মানুষ কতটা যন্ত্রের মতো জীবনযাপন করতে পারে। আমি অবশ্যই আসবো আপনাদের কাছে, একটা বিরতি নিচ্ছি আমি আবারও যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানে। দেখছেন যে গল্প নিষিদ্ধ, আমি সামিয়া রহমান আছি আপনাদের সাথে। সিঙ্গেল প্যারেন্টদের নিয়ে কথা বলছিলাম একলা চলরে আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু, এবং আমরা অনেকের কথাই শুনছি। জয়শ্রী জামান যেমন বললেন যে তার বিচ্ছেদ তার জীবনে তার সন্তান দুটোকেও কেড়ে নিয়েছে। রোকেয়া প্রাচী মনে করেন যে স্বাধীনতাটা তার জন্য অনেক বেশি কাম্য। অরুণা বিশ্বাসও তাই মনে করেন। ওয়াহিদা খান চৌধুরী মনে করছেন যে কাজ, বা আজম খান মনে করছেন কাজ তাদেরকে আনন্দ দেয়, এবং একলা থাকাটা আসলে, বা এটা তাদের আসলে প্রত্যেকটা মানুষই তো ইন্ডিভিজুয়াল। কিন্তু আমি আসলে না, এই একলা থাকার প্রতিটা ব্যক্তি স্বাধীনতা প্রত্যেকের রয়েছে, সবাই আলাদা আলাদা স্বতন্ত্র মানুষ, কিন্তু স্ট্রাগলটাও আছে প্রত্যেকের জীবনে। আমি সেই স্ট্রাগলটা নিয়ে একটু জানতে চাচ্ছি। আমি যদি মিনু, আমি যেটা বলতে চাচ্ছি সেটা, আমার যখন বিয়ে হয়, বিয়ের কিছুদিন পর টুকটাক ঝামেলা দিয়েই শুরু হয়। তো তারপর নিজের মতন করে চেষ্টা করি যে ঠিক আছে দেখি সেপারেশন থেকে কি হয়। এরকম সেপারেশন থাকার পরেও আবার ব্যাক করি যে না, আসলে আম্মু যেটা বোঝায় যে মেয়েদের জীবনটা আসলেই বিয়ে হলে মা এরকমই করতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করেই মেনে নিতে হয়। ওকে, আবার মুভ করলাম। তারপর ইমিডিয়েটলি একটা বাবু চলে আসে। বাবু চলে আসার পরে সেই বাবুটাকে নিয়েও আবার সেই ঝামেলার মধ্যেই পড়ি। মেনে নাও সব কিছু মেনে নাও, এরকম পড়ি। তো তারপর থেকে লাস্টে আমার সাথে যেটা হতো সেটা হচ্ছে, আমি যেটা মূল কারণে 2-3টা কারণেই চলে আসছে, তার ভিতরে একটা কারণ হচ্ছে প্রচণ্ড গায়ে হাত তোলা। কথা নাই বার্তা নাই, সেটা নিয়েই গায়ে হাত তোলা। যাই হোক, তারপর এক পর্যায়ে ভাবলাম যে না, আর সম্ভব হচ্ছে না, আমি আমার বেবিটাকে নিয়েই চলে আসি।
চলে নিয়ে আসার পরে সে অনেকবার অনেক কিছু বলে, হুমকি দেয়, অনেক কিছু বলে, আমার বাচ্চাটাকে না দিলে অনেক কিছু হবে এই সেই। তো লাস্ট পর্যায়ে বেবিটাকে দিতে বাধ্য হই। বাধ্য হয়ে যাওয়ার পরে যেটা আমি করি যে আমার বেবিটাকে আমার লাগবে, কিছু একটা করে আমার বেবিটাকে আনতে হবে। তো আমি অনেক জায়গায় গিয়েছি এবং আইন সালিশের ওখানে গিয়েছিলাম। তারপরে বাচ্চার বয়স কত মিনু? আমার বাচ্চার বয়স 8 বছর, এখন 8 বছর। এখন কি আপনার কাছে না তার কাছে? সে কিছুদিন ধরে আমার কাছে, একমাত্রই তার জন্যই মনে হয় আমি তাকে পেয়েছি। আমি অনেক কিছু করার পরেও আমি তাকে পাই নাই। তার কারণ ছিল হচ্ছে প্রতিটা জায়গায় আমাকে করতে হয়েছে। আমি যেখানেই গিয়েছি আমার কাছে মনে হয়েছে যে যার কাছে আমি বিচার দিলাম মনে হচ্ছে 2 দিন পর সেই আমার পিছু লাগতেছে। আমার কাছে এটা আমি ফিল করছি। লাস্টে এটা হওয়ার মানে মেয়ে হিসেবে আপনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে অতিরিক্ত, সেটা নাকি আপনার সাথে শত্রুতা তৈরি করছে? না, শত্রুতা না, মানে সুযোগ নেওয়ার একটা চেষ্টা। সুযোগ নেওয়ার চেষ্টা, সুযোগ নেওয়ার একটা চেষ্টা। আমি এইটাই আসলে জানতে চাচ্ছিলাম, একা নারীদের যে ওনাকে হয়তো ছেলে হিসেবে এটা ফেস করতে হয়েছে কিনা আমি জানি না, কিন্তু মেয়েদের আমার মনে হয় এই একটা প্রবলেমগুলো রয়েই গেছে এই সোসাইটিতে। তো সুযোগ নেওয়ার একটা চেষ্টা এরকম করতে করতে কয়েকটা জায়গায় আমি অনেক বাধা খাই। তো তারপর নিজেই একটু স্টপ করে দিলাম যে এটা আমার হয়তো যদি নিজে বেঁচে থাকতে চাই তাহলে আমার অনেক দুঃখটাকে আমার ভিতরে পুষে রাখতে হবে। আমার যতদূর মনে পড়ে আমার আগের অর্গানাইজেশন আপনি একজনের বিরুদ্ধে কমপ্লেইনও করেছিলেন যে আপনার সাথে একটা সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল। জি হ্যাঁ, আমার কলিগ এসে। যাই হোক, তারপর এটার পরে আমার বাচ্চাটাকে আমি অনেক কিছু করেও করতে পারলাম না, আনতে পারি নাই। সেই কষ্ট বুকের মধ্যে চাপা দিয়েই রাখলাম। তারপরে হচ্ছে কিছুদিন আগে বাচ্চাটাকে সাথে দেখা করতে যাব এরকম একটা সিচুয়েশন তৈরি করলাম অনেক কষ্ট করে। তৈরি করার পর সে নিজেই দেখার পরে অনেক কান্না, যে মানে মাকে এত বছর পরে দেখছে। তো তারপর সে অনেক রিকোয়েস্ট করলো তার বাবাকে যে বাবা আমি আমার আম্মুর কাছে একটা দিন থাকতে চাই। তো এটা বলার পর লাস্টে বাচ্চার কান্না দেখে পরে বললো ঠিক আছে ওকে তুমি নিয়ে যাও, কিন্তু বেশি দিন আমি আবার নিয়ে যাব। দিল। ও তার শর্ত আবার একটা যে দিবে, কিন্তু তার কাছে আমার ফিরে যেতে হবে। এটা আবার সে আমাকে একটা ছোট্ট শর্ত দিল। তো আমার কথা হচ্ছে আমি আবারও যদি সেই ঝামেলার জায়গায় পড়ে যাই, 2-3 বার চলে আসার পরেও আবার সেই ঝামেলা, হ্যাঁ, তাহলে তো আর হইল না। তো তারপর আমি বাচ্চাটার মুখের দিকে তাকে সেদিন আর কিছু বলা হয়নি। আমি আবার বাচ্চাটাকে নিয়ে চলে আসলাম। সে তো এখন আর আমার কাছ থেকে যাবে না, সে ভয়ঙ্কর কান্না, যাবে না। আমার বাচ্চাটাকে বাসায় এসে মারধর করে নিয়ে বাচ্চাটাকে নিয়ে চলে গেল। বাচ্চাটা প্রচণ্ড ভয় পেয়ে গেল। ভয় পেয়ে যাওয়ার পর তার বাসায় যাওয়ার পর রাতেবেলা বিছানায় প্রস্রাব করে দিচ্ছে, খাওয়া দাওয়া করতেছে না, ঘুমাচ্ছে না, এরকম সে। তারপর লাস্টে আমাকে সে তার বাবার মোবাইল থেকে নাম্বার চুরি করে নিয়ে আমাকে সে ফোন দিছে। বোধহয় তার কাছে মেবি কোনো মোবাইল ছিল। সে বাসার বাইরে যেয়ে মোবাইল দিয়ে ফোন দিয়েছে যে আম্মু তুমি আমাকে নিয়ে যাও, আমি এমুক জায়গায় আছি, তুমি এখন এসে আমাকে নিয়ে যাও। পরে আমি ভাবলাম যে ওকে আমি নিয়ে যাব, তারপরে আবার কোন ঝামেলা করবে ওর বাবা, সেটা চিন্তা করে আমি বলছি ঠিক আছে আমি তোমার বাবার সাথে কথা বলছি, যাও। আমি আরও আমার কলিগ ছিল, ওদের সাথে আমি শেয়ার করে ব্যাপারটাকে একটু, ওরাও আমাকে যেভাবে বুদ্ধি দিল ওভাবেই করলাম। তার লাস্টে তার বাবাকে কিছু মেসেজ পাঠাইলাম। তার বাবার সাথে আমি ফোনে কথা বলতে পারতাম না, কারণ সে খুবই নোংরা ভাষা ইউজ করতো, খুবই নোংরা ভাষা। সমস্যাটা ছিল তার, কিন্তু সমস্যাটা মনে হইতো যে আমি সমস্যা করেছি এরকম। তো তারপরে বললাম যে বাচ্চাটাকে যদি না দাও, কিছু যদি একটা হয় তখন কিন্তু আমি আর তোমাকে ছাড়বো না। তা লাস্টে সে বাচ্চা এক পর্যায়ে অনেক করে তার বাবাকে বলল যে তুমি যদি আমাকে আম্মুর কাছে নিয়ে না যাও আমি ছাদ থেকে পড়ে লাফ দিব যদি না দাও। আমি জানি না তারপর কি কারণে সে এত কিছুর পরে আমাকে যখন দেয়নি, তারপরে হয়তো তার বাচ্চার কথা চিন্তা করে বা অন্য কিছু চিন্তা করে সে দিয়েছে। তারপরে দিয়েছে, তাও এর মাঝখানে আমার সাথে অনেক ঝামেলা করছে, রিসেন্টলি অনেক ঝামেলাও করছে। তো এই মানে প্রতিটা স্টেপ মানে পার করছে এখন পর্যন্ত বাচ্চাটার জন্য। এখন পর্যন্ত লাস্ট হচ্ছে গিয়ে বাচ্চাটা আনছি, স্কুলে দিলাম। এবং মিনু কিন্তু স্বাধীনভাবে কাজ করছেন, চাকরি করছেন, খুবই কষ্ট করে দিন যাপন করছেন। এই যে একলা থাকার আনন্দের কথা বলছিলেন, একলা থাকার স্ট্রাগলটাও মিনু আসলে পুরোপুরি হারে হারে টের পেয়েছেন, বা জয়শ্রী জামানও টের পেয়েছেন, শিল্পী মহলা নব্বীশও হ্যাঁ স্ট্রাগলটাই টের পাচ্ছেন। আপনারা সেলিব্রিটি সমাজে প্রতিষ্ঠিত। একটু মাইক্রোফোনটা একটু দেই, একটা মিনিট। ধরেন আজকে আমার ক্যারিয়ারের প্রায় 25 বছর পার করে আমি সেলিব্রিটি বা সফল নারী,
কিন্তু নিশ্চয়ই আমি পঞ্চম বছরে সফল নারী না, বা প্রথম বছর আমি ছিলেন যখন না। ভিডিও হই তখন আমার বয়স কত, আমার বাচ্চার বয়স তখন 4, আজকে আমার বাচ্চার বয়স 20, একটা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় অনার্স করছে, 4টা সেমিস্টার কমপ্লিট হয়ে যাচ্ছে, আজকে সেই একজন সফল নারী। তা আমার এই সফলতা তো একদিনে হয়নি, এটা তো আলাদিনের Struggle চেরাগ করতে নয়। করতে হয়েছে। আমি একটা কথা সব নারীদেরকে বলতে চাই, আমরা মনে করি কি যে আমরা যখন একা হওয়ার সিদ্ধান্ত নিচ্ছি, এটা কিন্তু কোনো আনন্দময় সিদ্ধান্ত নয়, এটা কিন্তু সময়ের সিদ্ধান্ত, সময়ের দাবির পরিস্থিতির কারণে কেউ বিধবা হচ্ছে, কেউ সেপারেটেড হচ্ছে, কেউ ডিভোর্স নিচ্ছে, সেটা একদমই ওই সার্কুমস্টেন্সেস। আমি একটু যদি হাজেরা খাতুনের কাছে একটু শেষ করে দেই এই জায়গাটা, তা নাহলে মনে হবে যে খুব আনন্দের সাথে আমরা আসলে একা হয়েছে, ব্যাপারটা তা নয়, এটা সময়ের কারণেই হয়েছি। এবং ওই একা হওয়ার সময় যে স্ট্রাগলটা, আবার অন্য নারীরা যখন সন্তানকে নিয়ে সামনের দিকে পথ চলে, তাদেরও কিন্তু একটা স্ট্রাগল থাকে, কিন্তু সে যেহেতু ওই 4 দেয়ালের ভেতরে থাকে, স্বামীর সংসারে থাকে, ওই স্ট্রাগলটা হয়তো আমরা আলাদা করে দিই। তাদের স্ট্রাগলের গল্প আমি চয়নিকা চৌধুরীর কাছে শুনবো, যদি থেকে থাকে কোনো। আমি একটু হাজিরা খাতুনের কাছে একটু শুনে নেই। যে আমি যে স্ট্রাগলটা করছি সেটা হলো আমি নিজে পছন্দ করে বিয়ে করেছিলাম, তারপর হঠাৎ 1.5 বছর বয়সে আমার হাজবেন্ড মারা যায়। তারপরে আমি এখানে সেখানে চাকরির জন্য অনেক ঘুরেছি, তারপরে বিভিন্ন এনজিওতে চাকরি করেছি, তারপরে এই বাসায় সেই বাসায় থাকতে হয়েছে। এর মধ্যে অনেক পুরুষের অনেক সামাজিকতার বিভিন্নভাবে আমি তিক্ততার যে অভিজ্ঞতা, সেটা হলো যে অনেক ধরনের সমালোচনার শিকার হয়েছি, যেটাতে আমার খুব খারাপ লাগতো যে আমি কিছু করলাম না, তারপর সমালোচনার শিকার হলাম, এরকম সমালোচনার শিকার হয়েছি। আবার আমার মেয়েকে এক এক জায়গায় রেখে আমার এক এক জায়গায় যেতে হতো, এক একটা ভাবির বাসায় রেখে যেতে হতো, কারণ আমার মেয়েকে রাখারও কেউ ছিল না যে একটু রেখে যাব, তাকে রেখে যে কোথাও চাকরি খুঁজতে যাবো সেটাও পারতাম না, ওকে নিয়ে যেয়ে আমার চাকরিটা নিতে হয়েছে। আমি আজকে একটা সরকারি কর্মকর্তা, আমি একটা বিজি প্রেসে আছি, তো ওখানেও আমার মেয়েকে নিয়ে যেয়েই আমার চাকরিটা নিতে হয়েছে। তো আমার মেয়ের যখন বয়স ক্লাস 3-তে পড়ে, তখন 2003 সাল আমার চাকরি হয়। এখন আমার মেয়ের বয়স 18। জয়শ্রী-জামান যেটা বলছিলেন, বা আপনাদের যে সমস্যাটা ছিল যে বাচ্চাটা হয়ে গেছে কিন্তু বাচ্চাটাকে দেখাশোনারও হয়তো লোক নেই, অথচ আপনাকে নিজেকে দাঁড়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। এবং যেটা আজম খান বলছিলেন, আজম খান, একাকিত্বের কাজের মধ্যে ঢুকে থেকে একাকিত্ব দূর করা যায়, কিন্তু এই যে স্ট্রাগল, আপনার লাইফের স্ট্রাগলটা একটু শুনতে চাই। আসলে একাকিত্ব না, একা কি করে আপনার মেয়েটাকে নিয়ে চলছে? যে কাজটা আমাকে করতে হয় সেটা হচ্ছে যে আমার একটা মেয়ে আছে, আমার মেয়ের কাছে তার বাবা এবং মা দুটোই আমি। তো আমি যে কাজটা করি সাধারণত সেটা হচ্ছে যে ওকে সময় দেই। আর আমার কাছে যেটা মনে হয় যে একটা সময় কিন্তু আমাদেরকে ভাবতে হয় যে আমার হ্যাপিনেসটা কিন্তু আসলে শুধু আমার না, আমার বাচ্চার হ্যাপিনেসটা যদি আমার মধ্যে আমি নিয়ে আসতে পারি, তাহলে বোধহয় জিনিসটা সুন্দর হয়। তো ওটাই আমি করার চেষ্টা করি। আর আরেকটা বিষয় হয়, সেটা হচ্ছে যে আমি যতভাবেই বলি না কেন যে আমি তার বাবা মা দুটোই, কিন্তু বাবারা সবসময় আবার মা হতে পারে না, হ্যাঁ, সেটা আমি ফিল করি। যেহেতু সে গ্রোয়িং একটা মেয়ে, তার অনেক রকম লাইকিং ডিসলাইকিং আছে, সে একটা শপিং করতে গেলে সেখানে হয়তো তার ড্রেস পছন্দ করা থেকে শুরু করে অনেক কিছু চলে আসে, তো ওগুলো অনেক সময় ফিল করি। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে অনেকেই আলাপ করছিলেন, আমি আমার সন্তানকে নিয়মিতভাবে তার মার বাসায় আমি পৌঁছে দেই বলতে আমি গেট পর্যন্ত যাই, তারপরে সে ভেতরে যায়, আবার একটা টাইমিং ঠিক করা থাকে, তার কাছে ফোন থাকে, সে আমাকে ফোন করলে আবার তাকে যে নিয়ে আসি। তো এটা নিয়মিত বিরতিতেই হয়। এবং আমি পার্সোনালি বিশ্বাস করি যে কোনোভাবেই তাকে আমার আটকে রাখা উচিত না, এবং আমি আটকে রাখবও না, কারণ সে বাচ্চার জীবনে বাবা মার সান্নিধ্যটা সম্পর্ক ছিন্ন হতে পারে, কিন্তু বাবা মার সম্পর্ক তো শেষ হতে পারে। এবং সে আমি ফিল করি যে সে তার ফ্রেন্ডদের বাবা মার গল্প করে আমার সাথে, ফ্রেন্ডদের মাদের গল্প করে, আমি ফিল করি যে সে মিস করছে। তো এই জায়গাটা আমি দেখার চেষ্টা করি। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা হয়তো মেয়ে বলেই হয়তো বা মেয়েদের সাথে বাবাদের একটু অ্যাটাচমেন্টটা বেশি থাকে, তো হয়তো অ্যাকচুয়ালি ওর জন্মের পর থেকেই অ্যাটাচমেন্টটা আমার সাথে বেশি ছিল, যার জন্য সে কমফোর্ট ফিল করে। এবং
রিসেন্টলি যে প্রবলেমটা আমি ফেস করছি সেটা হচ্ছে যে ওকে নিয়ে আমি অনেক জায়গায় বেড়াতে যাই, কিন্তু দূরে কোথাও যাওয়ার সময় একটু ইনসিকিউর ফিল করি। কারণ হচ্ছে যে সিন্স শি ইজ এ ডটার, এবং আমার কোনো একটা সমস্যা হলে সে হয়তো ম্যানেজ করতে পারবে না, তখন হয়তো একটা ফ্যামিলি অ্যাটাচমেন্টের মধ্যে আমি চেষ্টা করি ট্রাভেল করতে, বেড়াতে চেষ্টা করি। আদারওয়াইজ মানে এই জীবনটা আসলে আমি তো চাইনি, বাট এটা চলে এসছে। এখন অপশন হচ্ছে একটা, যে ওই একটা কথা আছে যে সবই নিয়তি, মানে ওর হ্যাপিনেসটাই আমার হ্যাপিনেস। ওটা যদি যখন আমি ভাবি তখন সব কিছুকে আমি ভুলে যেতে পারি। বাচ্চা কাচ্চার মধ্যে দিয়ে আমরা শান্তিটা খুঁজে পাওয়ার চেষ্টা করি। অনিকা চৌধুরী কিছু বলতে চাইছেন? হ্যাঁ, আমি যেটা বলতে চেয়েছিলাম, সবার সব কিছু শুনলাম, খুব ভালো লাগছে। তো আমার কথা একটু ছোট্ট করে বলি, 2011 সালে প্রত্যেকটা সংসারেই তো আসলে সুখ দুঃখ আনন্দ বেদনা ঝড় বিপদ আপদ আসে। তো আমাদের ফ্যামিলিতে একটা ঝড় আসলো 2011 সালে। তো অনেকে আমাকে বললো যে কোনো মেয়েই হয়তো শুনলে হয়তো ভাববে যে চলে যাই বা থাকবো না এরকম। বাট আমার কাছে মনে হয়েছে যেটা, ওই যে প্রথমে যে কথা বললাম যে সব কিছু খুব সহজভাবে নেওয়ার জন্য, আর প্রথমে আসলে আমার বাচ্চা দুইটার কথা মনে হয়েছে যে না, সুন্দরভাবে যদি কষ্ট করে চারজন একটু মানিয়ে চলতে পারি তাহলে মনে হয় অনেক হ্যাপি থাকা যাবে। কারণ মা বাবার নিজের সুখের থেকে আসলে সন্তানের আনন্দটা, সুখটা আসলে আমার কাছে অনেক বড়, এটা আমি মনে করি। এই জন্য আমরা এখনো চারজন একসাথে একই ছাদের তলে আছি। জয়শ্রী জামান, তখন আপনি কিছু বলতে চেয়েছিলেন? আমি তখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে একা মানে বাচ্চাদেরকে মানুষ করার ক্ষেত্রে আমি কিছু স্ট্রাগল পেরিয়ে আসছি। সে কথাগুলি বোধহয় বললে এই অনুষ্ঠানটার তাৎপর্যটা কিছুটা বেরিয়ে আসবে, এটা আমার মনে মনে আছে আর কি। যার জন্য আমি বলতে চাচ্ছি, যেমন কিছু ঘটনা আমার জীবনে খুব টাচ করবে আপনাদের। যেমন একদিন আমার মেয়ে পরীক্ষা দিতে গেল, আমি সকালবেলা রান্না বান্না করে ওকে পরীক্ষার হলে নিয়ে গেলাম বসুন্ধরায়। হঠাৎ মানে দেরি হচ্ছে ওর হল থেকে বের হতে, আমার ফোনের মধ্যে একটা মেসেজ, আম্মু কারেন্ট নাই আর আমার গলায় কাটা। আমার ছেলের বয়স তখন কত, তো এই ধরনের এইভাবে একটা বাচ্চাকে আমি ফেলে রেখে টিউশনি করতে গেছি। আমি ফিরে এসে দেখছি আমার বাবু, আমার তখন অত টাকা ছিল না, ও মানে জেনারেটর ছিল না ওই বাসায়, ও টেলিফোনের লাইট জ্বালায় বসে বসে পড়তেছে। 8.5 বছরের বাচ্চা, ওকে ফেলে আমি টিউশনি করতে যেতাম। নোবডি এলস, কেউ ছিল না ওর কাছে। উন্নত বিষয় হলে আমাকে অ্যারেস্ট করা হতো বা কিছু একটা করা হতো, আমাদের দেশে তা করা হয় না। ওই বাচ্চাটাকে ঘরের মধ্যে ফেলে রেখে আমি যেতাম। তারপরে আরও আছে, আরও এই ধরনের অনেকেই, দুটো একটা বললাম আর কি। তো এই সমস্ত বাচ্চাদের প্রোটেকশন দেওয়ার জন্যে তেমন কোনো কিন্তু প্রতিষ্ঠান নাই যেখানে আমি আমার বাচ্চাটাকে রেখে আসতে পারবো। আপনি যদি একজন মেড সার্ভেন্ট বা সার্ভেন্টের কাছে নিয়ে আসেন, রেখে যান, সেখানে আমার বাচ্চা নিরাপদ না, তার কাছে আমি রেখে যেতে পারবো না, তাহলে কে রাখবে? আর যেটা ব্যাপার, আমাদের যেহেতু যৌথ পরিবারে আমরা থাকি না, যৌথ পরিবারের ব্যাপারটা নাই, এই বাচ্চাকে দেখার কেউ নেই আসলে, সে একা। আমি একা থাকলাম, আমি কিছু করলাম না, সেটা আমার ডিসিশন আমি, কিন্তু ওই বাচ্চাটাকে কে দেখবে? এটা দেখার কোনো একটা রাষ্ট্রীয় ব্যবস্থা থাকতে পারে, যে একটা কেয়ার সেন্টার, এখন বোধহয় হচ্ছে, তখন ছিল না, একটা ডে কেয়ার সেন্টার থাকতে পারতো বা কিছু থাকতে পারতো আশেপাশে। নাই, কিন্তু আমাদের দেশে সেইভাবে এখনো নাই, এলাকায় তৈরি হয় নাই যে অতটা সিকিউর তৈরি হয়নি, হয় নাই। হ্যাঁ, সেগুলো খুব কষ্টলি। আর আরেকটা জিনিস আমার মনে হয়েছে, এই সিঙ্গেল মাদার যারা কিনা দুটো বাচ্চাকে রাখতেছে, তাকে এত চাকরি খুঁজতে হবে কেন? কেন এত নারীর চাকরির কোঠা থাকবে, সিঙ্গেল মাদারের জন্য কোঠা নাই কেন? এটা আমার অনেকবার মনে হয়েছে যে সিঙ্গেল মাদাররা তারা এভাবে সংগ্রাম করবে। এবং আমি যখন চাকরি পেলাম, আমার চাকরিটা খাওয়ার জন্য কিন্তু অনেক লোক রেডি হয়েছিল, আমার এবং খেয়েওছে। আমার চাকরি একবার চলে গেল, সেটা নিয়েও আমার স্ট্রাগল করতে হলো। একটা মানুষ দুটো বাচ্চা নিয়ে স্ট্রাগল করতেছে, তাকে চাকরি চলেও গেছিল এই কারণে। এবং রোকেয়া প্রাচী বলছিলেন যে উনি ওনার বাচ্চাকে নিয়ে অফিস করতেন, যে সুবিধা আপনি পাননি। একটু মাইক্রোফোনটা, সব অফিস সেই সুযোগটা দেয়ও না সবাইকে, যেমন জয়শ্রীর চাকরি চলে গেছিল। এটা মানে আমি ওনার প্রতি খুবই মানে সমবেদনা জানিয়েই বলছি যে যে ঘটনাটা ঘটেছে সেটা মানে কারো জীবনেই না ঘটুক।
কিন্তু কিছু জিনিস আছে যখন পরিস্থিতির শিকার হয়ে যায় আমরা, তখন সেটাকে আসলে ঠান্ডা মাথায় বোধহয় একটু উপলব্ধি করে সেটার সমাধানগুলো আমাদেরকে বের করতে হয়। আমি যখন আমার বাচ্চাকে নিয়ে যখন আমি বিধবা হই, ওর বয়স 4, এবং আমারও কিন্তু ডানে বামে কেউ ছিল না যে বাচ্চাকে অ্যাটলিস্ট সময় দিবে। তো সেরকম সময় আমাকে কেউ পছন্দ করুক বা না করুক, মানে আমার যতই বিশ্বস্ত বন্ধু হোক আর যেই হোক, আমি আমার বাচ্চাকে কারো কাছে রেখে যেতাম না। দুটো কারণে, একটা হচ্ছে আমার বাচ্চাকে আমার মতো করে দেখবে না, দ্বিতীয়ত হচ্ছে আমার বাচ্চা সেই পরিবেশটা দেখে ফ্রাস্ট্রেটেড হবে। আমি আমার বাচ্চাকে আমার সাথে নিয়ে যেতাম, এবং 4 বছরের বাচ্চাকে, আমার 4 বছরের বাচ্চা আমাকে প্রথম প্রশ্ন করলো, আব্বু মারা গেছে, তুমিও কি মরে যেতে পারো? আমিও মারা যেতে পারি। এবং আমার বাচ্চাকে আমি শিখিয়েছি যে কোনো কিছু চাওয়ার আগে আমাকে প্রশ্ন করতে হবে যে আমার ব্যাগে টাকা আছে কি না। এখনও আমার বাচ্চারা আমাকে প্রশ্ন করে, আম্মু তোমার কাছে কি টাকা আছে? এবং এখন আমার বাচ্চারা আমাকে জিজ্ঞেস করে, আম্মু তুমি কি ফ্রি আছো, তোমার কি সময় আছে, তাহলে আমরা কি এই কাজটা করতে পারি? অর্থাৎ এই কথাটা আমি কেন বললাম, যে আমি যে একটা স্ট্রাগল করছি, আমাদের জীবনটা যে 8-10টা জীবন থেকে একটু আলাদা, সেই পথটা কিন্তু আমার ওই 4 বছরের বাচ্চাকে আমি সেদিনই শিখিয়ে দিয়েছি যে এই যে যাত্রাটা আমরা শুরু করলাম, এটা খুব স্বাভাবিক 8-10 জনের মতো নয়, আমরা একটু আলাদা। এবং এর কারণে না, আমি আমার 2টো বাচ্চা নিয়ে কিন্তু আমাকে আবারও স্ট্রাগল করতে হয়েছে শিল্পী। তো আমার 2টো বাচ্চার ক্ষেত্রে এখন আমার ছোট বাচ্চার বয়স হচ্ছে 9। বড় বাচ্চাকে আমি মানুষ করবার পর কিন্তু আমি আবারও সিঙ্গেল মাদার হয়েছি 2টো বাচ্চাকে নিয়ে। কাজেই একই যাত্রা আমাকে 2বার পার হতে হয়েছে। এখনও একই ট্রিটমেন্টটা আমি করি। এখনও আমার ছোট মেয়েকে নিয়ে আমি টক শো বলি, শুটিং বলি, কারো বাসায় যাওয়া বলি, ওকে নিয়েই যাই। যেখানে যেতে পারবো না সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করি না, কিন্তু বাচ্চাকে আমি একাও রেখে যাব না, কারো কাছেও রেখে যাব না। এই ম্যানেজমেন্টটা শক্ত হাতে নিজেকে আসলে বুঝে নিতে হবে, এই কঠিন পথটা আমাকে পাড়ি দিতে হবে, নিজেকে কঠিন হৃদয়ে পরিণত করতে হবে, নিজের হৃদয়কে। অরুণা বিশ্বাস, কি বলবেন? ওই যে আপনি বলছিলেন যে আমরা একা সিঙ্গেল মাদার হিসেবে আমরা এনজয় করি, এবং যেটা বলছিলেন জয়শ্রী জামান, যে বাচ্চাকে রাখারও কোনো সুযোগ থাকে না, বা প্রাচী যদিও সব জায়গায় নিয়ে গেছেন, আবার চাকরিরও সুযোগ থাকে না, যার জন্য তার চাকরিও চলে গেছিল, সে বাচ্চাকে। আমি বলি আপা, আপনি যেমন 1 মাস 6 দিন আপনি বিয়ে করেছেন, আমি ওরকমই খুবই অল্প সময় প্রেম করে বিয়ে করে জানতে পারলাম উনি ড্রাগ এডিক্ট। এবং আমি কিন্তু তখন সুপারস্টার বাংলাদেশের, সেই অবস্থায় আমাকে রেখে সব কিছু রেখে চলে যেতে হয়েছিল কানাডায়। দ্যাট টাইম আই ওয়াজ প্রেগনেন্ট। আমি ক্লিনিংয়ের কাজ করেছি, মভ দিয়েছি, আমার কিছুই ছিল না, ইভেন সেই লোকটা আমার পাশে ছিল না। এবং আমি মনে করি ওই অত্যাচারটা সহ্য করার থেকে একা যদি আমি ফাইট করতে পারি, আমার বাচ্চার বয়স এখন 19, ছেলের বয়স। আরেকটা প্রবলেম হয় কি, সিঙ্গেল মাদারদের বাচ্চা কাচ্চারা না, যার কাছে থাকে তার কষ্টটা কিন্তু বোঝে না, বোঝার চেষ্টা করে, কিন্তু সামহাও তারা যে ফ্রাস্ট্রেটেড হয়, এই যে ওনার বাচ্চারা সুইসাইড করেছে, এটাও কিন্তু তাদের ভেতরে কাজ করে। আসলে তখন তারা ফাইন্ড আউট করে যে বাবার প্রবলেম না মার প্রবলেম, তারা হয়তো বোঝায় না, বাট এই প্রবলেমটা এতই ক্ষুব্ধ ছিল যে বাবার ধর্মও সে পর্যন্ত ক্ষুব্ধ থাকবে, খুবই স্বাভাবিক, কারণ ভালোবাসতে বলেই ক্ষুব্ধ। ভালোবাসা থেকেই তো ঘৃণাটা তৈরি হয়েছে। সাধারণত কিন্তু উল্টো হয়, যদি এরকম হয় মায়ের কাছে থেকে মনে করে যে বাবাই রাইট, হ্যাঁ এটা মনে করতেই পারে, এটা সাধারণ প্রক্রিয়া। তো এখন যদি আমরা ওদের মতো ফ্রাস্ট্রেটেড থাকি, তাহলে তো আসলে কোনো কাজই করতে পারবো না, চলতেই পারবো না। ইভেন তো ওদের যে ফান্ডামেন্টাল যে প্রয়োজনগুলো, সেগুলো তো আমরা মেটাতে পারবো না। এই জন্য আমরা কষ্টে থাকি, যাই থাকি, ওটাকে আমরা মনে করি একটু আনন্দ দিয়েই সময়টাকে আমাদের কাটাতে হয়। ওয়াহিদা খান চৌধুরী, কি বলবেন? আসলে আমার যেটা মনে হয়, স্ট্রাগল একটা সিঙ্গেল মাদার বাবার 2-3 রকম স্ট্রাগল হয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। একটা হচ্ছে অর্থনৈতিক স্ট্রাগল, একটা সামাজিক স্ট্রাগল, একটা হচ্ছে পারিবারিক স্ট্রাগল। অর্থনৈতিক কেন, যে আপনার মেয়েকে বা ছেলেকে মানুষ করতে হবে। আমরা যারা একটা জায়গায় চলে এসেছি, এই আশাটা কিন্তু খুব ইজি না, মানে উই হ্যাড টু ফাইট এভরিওয়্যার। যে আমাদের চাকরি করতে গেলে প্রশ্ন, কিন্তু যারা সিঙ্গেল ওদেরকে প্রশ্ন আসে হাজবেন্ড কি করে, যখন সেই বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্ন তোলে যে আপনি ও হাজবেন্ড নাই, এটার একটা ব্যাখ্যা হয়। আর যখন হাজবেন্ড থাকে তখন তার পরিচয় একটা। তো অনেক যারা সিঙ্গেল মারা, তারা এটা অনেকেই হয়তো ফেস করেন, বা হয়তো বড় কোনো যাচ্ছে, কোনো জায়গায় কাজ করছে, সেখানে প্রশ্নটাই আসে যে আপনার হাজব্যান্ডের সাথে আপনার হাজব্যান্ড মেনে নেবে কিনা আপনার এই কাজটা। এটা তো একটা থাকেই কাজের ক্ষেত্রে। প্লাস ফিনান্সিয়ালি স্টেবল না হলে অনেক রকম দুর্যোগ চলে আসে সব মেয়েদের ক্ষেত্রে। মেয়েরা যদি সিঙ্গেল থাকে বা ডাবল থাকে কোনো সমস্যা নেই,
একটা স্টেবিলিটি দরকার হয়। দ্বিতীয় কথা হচ্ছে সামাজিকভাবে একটা সিঙ্গেল মাদার এখনও আমাদের দেশে কিন্তু খুব সুন্দরভাবে গ্রহণযোগ্য না। আমি নিরাপদ কথাটা আনবো না, বিকজ আমি হয়তো এই ফেসটা আমি ফিল করি নাই বা অনেকেই করেন নাই। গ্রহণযোগ্য না, মানে ও আছে সিঙ্গেল, অনুকম্পা সবাই চায় না, সবাই করুণা চায় না, বা আমি পছন্দ করব না কারোর কাছ থেকে কিছু নিয়ে আমি চলতে। আই উইল হ্যাভ টু স্টার্ট বাই মাই ওন। আমারটা আমি করবো। আমার ছেলে যাতে এই কথা বলতে না বা মেয়ে বলতে না পারে যে মা তো এটা করে দিল না, বা মা করতে পারতো বা কিছু, বা আমার যে বাচ্চাটা মানুষ হয়, সামাজিক একটা কষ্ট। আর এছাড়া তো আমাদের পারিবারিক কষ্ট অনেক আছে। ওই বাসায় ওই ফ্যামিলিতে ওরা সবাই একসাথে আছে, ওই বাচ্চাটা হয়তো নাই। পরিবারই আবার প্রশ্ন তোলে, ওই পরিবারের কথা যে মানে এরকম হলে ভালো হতো, এরকম বাচ্চাদের কিন্তু কষ্ট বেশি হয় যারা সিঙ্গেল থাকে। তো একটা মহিলাকে একটা পুরুষদের বেশি কষ্ট করতে হয় কেন? পুরুষরা হয়তো কিছু সময় পর মাকে দিয়ে দিল। আমি ওনার কথা শুনে আমি সত্যি আমি আশ্চর্য হচ্ছি। মাকে নিয়ে আসলো, বোনকে নিয়ে আসলো, বা কোথাও রেখে দিল, মারা কিন্তু সেটা পারে না। ওনার সাথে রোকেয়া প্রাচীর একটা অদ্ভুত মিল আছে, আমি একটু বলে দিই, তো ওনাকে আমি পার্সোনালি চিনি। প্রাচী যেমন বললো যে আমার মেয়েকে আমি কোথাও ছাড়ি না, আমি সব জায়গায় নিয়ে যাই। উনি ওনার মেয়েকে, ড্রাইভার তো নাই, কোথাও উনি ছাড়েন না। উনি যেখানে মানে সকালবেলা উঠে বাচ্চাকে স্কুলে দেয়া, অফিসে আসে আবার পিক করা, হি ইজ মোর মাদারলি দ্যান ফাদারলি। আর আমার মেয়ে আবার ওনার বাচ্চাকে, মানে আমার মেয়ে আবার ওনার মেয়েকে পড়ায়। আমি একটা বিরতি নিয়ে আসি, আমি একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরে আসছি আপনাদের কাছে। আপনাদের স্ট্রাগল এবং বেঁচে ওঠার গল্পটাও আমাকে শুনতে হবে, কারণ স্ট্রাগল থাকবে কিন্তু বেঁচে উঠে পথ তো চলতে হবে। একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরছি যে গল্প নিষিদ্ধ। দেখছেন যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠান। দর্শক, আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিতে চাই, আপনারা যদি এই অনুষ্ঠানে অংশ নিতে চান, আমাদের এই পর্দায় যে নাম্বারগুলো রয়েছে সেই ফোন নাম্বারে ফোন দিতে পারেন, অথবা SMS করতে পারেন, অথবা আমাদের ঠিকানায় চিঠি পাঠিয়ে দিতে পারেন যে আপনারা অংশ নিতে চান, অথবা যে বিষয়ে আপনারা কথা বলতে চান সেই বিষয়গুলো উল্লেখ করতে পারেন। যার বিষয়বস্তু আমাদের পছন্দ হবে তার জন্যও পুরস্কার থাকবে। আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, সিঙ্গেল প্যারেন্ট, এটাই আমাদের শেষ পর্ব, এবং আপনারা আপনাদের জীবনের নানা স্ট্রাগলগুলো শোনালেন। জয়শ্রী, প্রত্যেকটা মানুষকে তো এগিয়ে চলতেই হবে। আপনি দুটো সন্তান হারিয়েছেন, হাজবেন্ড তো বহু আগে থেকেও নেই। হ্যাঁ, এগিয়ে চলে যাওয়ার আসলে চলার কোনো বিকল্প নাই আসলে, সে কারণে এগিয়ে চলতে হবে। আর আমার মনে হয় একটা মানুষের জীবন খুব মূল্যবান, এটা আমি হাড়ে হাড়ে উপলব্ধি করেছি। কারণ আমার বাচ্চারা মারা গেছে, আমি কতটা দুঃখ পেয়েছি, ওরকম দুঃখ তো পাবে আমার বোন আমি মারা গেলে, এই জিনিসটা আমার মনে হয়েছে। তারপরে ছোটবেলা থেকে আমি যে শিক্ষা, যেটা খুব সাধারণ শিক্ষায় যেটা জেনে এসেছি, সেটা হলো মানুষ আসলে কোনো অবস্থাতেই নিজের জন্য বাঁচে না। এটা আমি ছোটবেলা থেকে রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম, সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম। আমার সব সময় মনে হয়েছে যে সব কিছুর অর্থ আছে, সব কিছুর মিনিং আছে, মানুষের জীবন কখনো বৃথা হতে পারে না। সেটাই হচ্ছে ব্যাপার, যে কেউ যদি আমাকে ছেড়েও যায়, হাত ছেড়েও চলে যায়, বা যদি কারো মৃত্যুর কারণে আমাকে ভাগ্য যদি একা রাস্তায় ফেলে দেয়, সাথে আমার বাচ্চারা থাকে, আমি কেন সেই আসলে জীবনটাকে মুখোমুখি হওয়াটাই তো আসলে সাহসের ব্যাপার। ফেস করতে হবে, ফেস করার কোনো বিকল্প নাই, কারণ উপায় নেই তো, নাহলে তো নিজেকে আত্মহত্যা করে মরতে হবে। আর আত্মহত্যা ব্যাপারটাই কি? এটা কেন আমি আত্মহত্যা করব? এটা তো প্রকৃতির বাইরে। এখন আমার বাচ্চারা মারা গেছে, এটা আমার জন্য খুব দুঃখজনক, তাই না? তো যুদ্ধ শিশুরা যখন মারা যাচ্ছে সেটাও তো দুঃখজনক। সেটা না হয় আমার বাচ্চা না, আরেকজনের বাচ্চা, কিন্তু মারা তো যাচ্ছে, যুদ্ধে মারা যাচ্ছে বাচ্চারা। তার কি আছে? আমি সবার আগে, আমি যখন ঘুরে দাঁড়ালাম, আমি তো প্রথমে শুধু কেঁদেছি। হঠাৎ করে দেয়ার্স দ্য প্লেস ইন ইয়োর হার্ট and thinking it is love and this place could be brighter than tomorrow. Heal the world, make it a better place. এই গানটা আমি মাইকেল জ্যাকসনের কণ্ঠে যখন শুনলাম, আমার মানে ভেতরে একটা আন্দোলন সৃষ্টি হলো, এবং আমার মনে হলো মেক ইট এ বেটার প্লেস, এটাকে সুন্দর করে করতে হবে, এটাই আমাদের কাজ। আপনাকে অনেক ধন্যবাদ জয়শ্রী। হাজেরা, আমি প্রতিনিয়তই সবসময়, মানে আমার অর্থনৈতিক সমস্যাটাও ছিল, তারপরে সামাজিক যে আলোচনার সম্মুখীন হয়েছি, তারপর অনেক ডিস্টার্ব মানে হয়েছে জীবনে, সমাজ যেভাবে চেপে ধরেছে সেইভাবে ওগুলি মেনটেন করে মানে খুব সাবধানে পা চলতে হয়েছে, এবং অনেক কষ্ট করে এগুলি মোকাবেলা করে আমি এগিয়েছি।
আমি সব সময় ভাবতাম যে বেঁচে থাকতে হবে। আমি কখনো আত্মহত্যা বা ওরকম মুভমেন্ট চলে আসতো যে এখন কোনো উপায় নেই, মেয়েটাকে অনেক ছোট এক জায়গায় রেখে যেতে পারতাম না। আপনার মেয়ে অনেক বড় হয়েছে, খুব ভালো একটা মেয়ে হয়েছে। জি ইনশাআল্লাহ। আপনাদের আজম খান, মাইক্রোফোনটা। এখানে আসলে আমার এই আপা যে কথাটা বললেন যে অনেক রকম স্ট্রাগল আছে জীবনে। আর্থিক দিক থেকে হয়তো আমি চেষ্টা করেছি আমার মেয়েকে সচ্ছলতার মধ্যে রাখতে, কিন্তু আমি যে কয়েকটা বিষয় আমি ফিল করেছি সেটা হচ্ছে যেহেতু ওর বয়স 18 বছরের কম, আমি ওকে ফেসবুক অ্যাকাউন্ট করতে দেইনি বা ইন্টারনেট ব্যবহার করতে দেইনি। তো ন্যাচারালি সে আমার অ্যাকাউন্ট থেকেই সে করে। তো আমি প্রায় দেখতাম যে সে তার সব টিচারদের প্রোফাইলে যেত এবং টিচারদের প্রোফাইলে গিয়ে তাদের ছবিগুলোকে সে ডাউনলোড করতো। কয়েকদিন পরে সে আমাকে বলল যে বাবা এই ছবিটা আমাকে ফ্রেম করে মাউন্ট করে দাও। তো আমি তাকে করে দিলাম। প্রত্যেক বছর সে ক্লাস টিচারের ছবিটাকে এইভাবে করে ফ্রেম করে এবং তার রুমে প্রত্যেকটা ক্লাস টিচারের একটা করে ছবি, পাশে তার একটা ছবি। তো এটা একটা বিষয়। তারপরে মানে আমার কাছে মনে হয়েছে যে ও হয়তো ফিল করছে যে ওর মা থাকলে হয়তো মার সঙ্গে থাকতো, মার ছবি থাকতো, হয়তো ওই জিনিসটাই সে ওখানে খুঁজে পাচ্ছে, এটা আমার কাছে মনে হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে প্যারেন্টস মিটিং যখন হয় তখন ইউজুয়ালি আমরা যারা নাকি সবারই সন্তান আছে সাধারণত কিন্তু মারা কিন্তু প্যারেন্টস মিটিংগুলোতে অগ্রণী ভূমিকা পালন করে, বাবারাও যায়, কিন্তু সেই ক্ষেত্রে আমাকে ডুয়েল রোলটা প্লে করতে হয়েছে। এবং ডাক্তারদের কাছে নিয়ে যাওয়া, ডাক্তারের কাছে গিয়ে কিছু পার্সোনাল সমস্যার কথা বলা। ডাক্তার আমাকে বলেছে ঠিক আছে আপনি বাইরে গিয়ে বসেন, আমি কথা বলছি ওর সাথে। ও হয়তো গুছিয়ে বলতে পারছে না, অথবা সে হয়তো চুল কাটবে, সে যে মেয়েদের সেলুনে যাচ্ছে সেখানে আমি ঢুকতে পারছি না, তো সেখানে তাকে ডেকে রিসেপশনে একটু বলে দিচ্ছি এভাবে করার জন্য। বের হয়ে এসে বললো যে বাবা আমাকে ঠিকমতো কাটে নাই। তো এরকম ছোট ছোট কিছু বিষয় আছে, এগুলো হয়তো আমি ওকে যেভাবে এনকারেজ করি যে তোমার যখন 18 বছর হবে তখন তুমি সব কিছু করতে পারবা এবং তখন আসলে আমারও বয়স হয়ে যাবে, তখন তুমি আমাকে টেক কেয়ার করবে। এবং আমি যখন তাকে জিজ্ঞেস করি বাবা তুমি তো একসময় শ্বশুর বাড়ি চলে যাবো, তখন কি আমাকে নিয়ে যাবো? আজম খান, জীবনটা তো থেমে যায়নি, জীবনে আবারও কারো হাত ধরতে ইচ্ছে করেনি? না, আমি এই কথাটা বলেছিলাম একটু আগে যে আপনি যদি নিজের হ্যাপিনেস খোঁজার চেষ্টা করেন তাহলে কিন্তু বাচ্চাটা কিন্তু হারিয়ে যাবে। কারণ আমার বাচ্চাটা যতটুকু বয়স, তার বয়স যদি 2.5 বছর 3 বছর হতো আমি তাকে মোল্ড করতে পারতাম। তার যদি 18 বছর হতো সে বুঝতো, কিন্তু ওর এখন যে বয়স, আমি যদি আমার হ্যাপিনেসটা দেখতে যাই তাহলে কিন্তু ওর হ্যাপিনেসটা থাকবে না। সে কিন্তু তার চোখের সামনে দেখেছে যে তাদের সংসার ভেঙেছে, তখন তার বয়স ছিল 8 বছর এবং 8 বছরের স্মৃতিটা তো তার মনে রয়ে গেছে। তো সে তার মাকে হারিয়েছে, আমি চাইবো না যে তার মনে এরকম একটা ধারণা আসুক আমার বাবাও আমার কাছ থেকে চলে গেছে, আমাকে ফেলে চলে গেছে। তো আসলে স্ট্রাগলটা এক একজনের এক এক রকম। তো আমি চেষ্টা করি আমার বাচ্চাটাকে সময় দিয়ে, অনেক সময় আমার ইচ্ছার বাইরে গিয়েও ওর পছন্দের গান আমার শুনতে হয়, যে গান হয়তো আমার আগ্রহ নাই। ওর স্কুলের গল্প শুনতে হয়, কোন ছেলের সাথে তার গণ্ডগোল হয়েছে, কোন মেয়ের সাথে ঝগড়া হয়েছে, এগুলো শুনতে হয়। আর আরেকটা বিষয় হয় সেটা হচ্ছে আপনারা অনেকে এখানে নারীরা আছেন, ও কারো বাসায় বেড়াতে যাবে কোনো ফ্রেন্ডের বাসায়, সেই ফ্রেন্ডের মাকে আমার ফোন করে বলতে হয় যে আমার মেয়েটা আসবে, আপনার বাসায় কি সারাদিন থাকতে পারে। মানে এই আলোচনাটা করতে হয়তো সেই ভদ্রমহিলা হয়তো আমার সাথে কমফোর্ট ফিল করছে না, হয়তো মানে সে কমফোর্ট ফিল করতে একজন নারী যদি তাকে বলতো, হয়তো আমি তাকে রিকোয়েস্ট করলাম, সে হয়তো বললো আচ্ছা ঠিক আছে আমার বাসায় রেখে যান। কিছুক্ষণ পরে আমার মেয়ে ফোন করলো বাবা আমাকে নিয়ে যাও। তো এরকম কিছু কিছু জিনিস আছে যে হয়তো তখন আমি অফিস থেকে আবার যেতে হচ্ছে। আসলে এগুলো মানে ছোট ছোট ঘটনা, এগুলো সবার জীবনেই থাকে। তবে যারা মানে আর্থিক বিষয়টা অনেক বড় বিষয়, কারণ আর্থিকভাবে যদি কেউ স্বাবলম্বী হয় তার বাচ্চাকে সে অনেকভাবে সে লুক আফটার করতে পারবে। মিনু, যেটা বলতে চাচ্ছি স্ট্রাগল, আমি তো মনে হচ্ছে যে ছোটোবেলা থেকেই স্ট্রাগল করে যাচ্ছি, কারণ আমার মাও ছিল একজন সিঙ্গেল মাদার। আমার বাবা 1 বছর বয়স, আমার যখন 1 বছর তখনই মারা যায়। তো সেই ছোট্টবেলা থেকেই একা বড় হয়ে মানে শিখেছি কিভাবে একা বড় হতে হয়। তো তারপর যেটা বলতে চাই আমি সেটা হচ্ছে আপনার এই যে বাচ্চাকে নিয়ে চলা, সে খুব আপনার অনেক অনেক কষ্ট ছিল যে বাচ্চাটা আপনার থেকে দূরে ছিল, এখন আপনি শেষ পর্যন্ত বাচ্চাটাকে পেয়েছি শুধুই বাচ্চাটার কারণে, শুধুই বাচ্চাটার কারণে।
হ্যাঁ, অনেক কিছু করার পরেও পাইনি, কিন্তু এখন মনে হচ্ছে যে শুধু তার এখন কারণেই তো জীবনটা আপনার কাছে মনে হচ্ছে না তা অনেক ভালো, অনেক কষ্টটার মধ্যে ছিল, হ্যাঁ অনেক অনেক ভালো ফিল করছি। জীবন আমাদের কষ্ট দেয়, আবার সেখান থেকে আরেকটা হয়তো সুযোগ নিয়ে আসে বাচ্চার মধ্যে দিয়ে শান্তিটা খোঁজা, রাইট। কারণ সারাদিন যখন কাজ শেষ করে রাতেবেলা বাচ্চার জন্য যাই, সে তো প্রায় আমাকে নিজের জন্য বাচ্চাটা খুব গুরুত্বপূর্ণ, নিজের জন্য বাচ্চাটা খুব গুরুত্বপূর্ণ। ওয়াহিদা খান চৌধুরী, আসলে সংসারে থাকা, একসাথে থাকা বা আলাদা থাকা, যে কোনো কারণে স্ট্রাগলটাকে আমাদের পজিটিভিটি নিতে হবে। আর্থিক স্ট্রাগলটা কাটিয়ে উঠতে পারে, বাকিগুলো আসলে টাইম অফ মানে ম্যাটার অফ সেকেন্ড। যদি আমি ফিনান্সিয়ালি স্টেবল হই, আমার বাকিগুলো আমি আমার মতন করে করতে পারবো। তো এটাকে পজিটিভলি নিয়ে আমাদের আগাতে হবে, স্ট্রাগলটাকে দেখতে হবে নতুন একটা আঙ্গিকে, নিজেদেরকে ছোট করা যাবে না। আমরা ছোট না হয়ে ভালো কাজ করে আমাদের সময়টা কেন ঠিক করবো, এটুকুই বলতে পারি। আমরা সবাই হ্যাপি, কেউ আমরা অসুখী না। শিল্পী মহানবীশ, আসলে বাচ্চারা ছোট থাকলে তো একরকম স্ট্রাগল, বাচ্চারা যখন বড় হয়ে যায় তাদের আলাদা জগৎ তৈরি হয়, আলাদা তাদের ভুবন তৈরি হয়, অ্যাক্টিভিটিস থাকে। তখন যারা আমরা সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার, তারা বোধহয় তখন ওই একা থাকার পরের একাকিত্ব যেটা, সেটা একটা অবশ্যই একটা নিশ্চয়ই আমাদের ঘিরেই থাকে। তবে আমি পজিটিভ কথাই বলবো যে আমাদের বাস্তবতা মেনে নিতে হবে, এবং যত বেশি কাজের সাথে যুক্ত থাকবো তত বেশি ভালো থাকবো, এবং বাস্তব তো মানতেই হবে, এক একজনের জীবন এক এক রকম, এবং সেই জীবনটাকে যতটুকু সুন্দর নিজের মধ্যে করা যায়, এবং সুন্দর করার উপকরণ এখন আমাদের আছে। অরুণা বিশ্বাস, সবার জীবনে আসলে কষ্ট থাকবেই, আছে, আবার অনেকের হবেও কষ্ট, যারা নতুন করে পৃথিবীতে জন্ম নিচ্ছে তারা যখন বড় হবে। তারপরে এগুলোকে জয় করতে হবে, জয় করেই তো আসলে এগিয়ে যেতে হবে। এই জন্য সবসময় মনে করি হাসি খুশি মানে পরিবার নিয়ে, সন্তানকে নিয়ে যতটা সম্ভব আসলে ঝগড়াঝাটি এগুলো এড়ায় চলা ভালো আমার মনে হয় আর কি। যে ঠিক আছে, যে যেটাতে খুশি থাকে সেটাতেই খুশি থাকুক। আমার কথা হলো যে আমিও কাউকে ডিস্টার্ব করব না, কেউ আমাকে যেন ডিস্টার্ব না করে। আমি ভালো আছি, ভালো থাকতে চাই, এটা হচ্ছে কথা। অনেক ধন্যবাদ আপনার রোকেয়া প্রাচীকা। আমি মানে খুব বাস্তববাদী, আশাবাদী এবং চ্যালেঞ্জটা নিতে ভালোবাসি। আমার কাছে মনে হয় আমি যে বেঁচে আছি সেটা খুব ইম্পর্ট্যান্ট, এবং আমি আমার নিজেকে খুব ভালোবাসি। এই জিনিসটা আমি আমার বাচ্চাদেরকে বলার চেষ্টা করি। আমি মনে করি প্যারেন্টিং খুব ইম্পর্ট্যান্ট। আমি অ্যাজ এ পার্সন ওয়াইফ হিসেবে সাকসেসফুল হলাম কি না হলাম সেটা এক বিষয়, কিন্তু একজন মা হিসেবে প্যারেন্টিংয়ের জায়গাটা যেন আমি ফেল না করি, সে কারণে আমার যা ফিলসফি সেটা আমি আমার বাচ্চাকে বড় হতেই দিয়েছি। হুট করে কোনো কিছু বলিনি, প্রত্যেকটা মুহূর্ত আমি শেয়ার করেছি, আমার ভালোটা শেয়ার করেছি, আমার মন্দটা শেয়ার করেছি, আমার দোষ ত্রুটিটাও শেয়ার করেছি, আমার মহত্বটুকু আমি শেয়ার করতে চেয়েছি। আমরা পরস্পরের সাথে প্যারেন্টিংয়ের জায়গায় সাকসেসফুল হতে চেয়েছি, এবং সেটা বাচ্চাদের বেস্ট ইন্টারেস্টের কারণে। তা আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ লাইফ। এই লাইফে উত্থান পতন, ভালো মন্দ, আনন্দ বেদনা সবটুকুই থাকবে। সফলতা যেমন আমার, ব্যর্থতাও আমার। এই বাস্তবতাটুকু যদি গ্রহণ করতে পারি আমরা, তাহলে সংসারে থাকি বা সংসারের বাইরে থাকি, একা থাকি বা দোকলা থাকি, যেখানেই থাকি না কেন, চ্যালেঞ্জ আসলে সমান। সেটাকে মেনে নিয়ে পথ চলতে হবে। অনেক ধন্যবাদ, চমৎকার কথা বলেছেন। হ্যাঁ, আমি যেটা বলবো আসলে সবাই তো একরকম হয় না, সবাই একরকম সাহসীও হয় না, আমি অত সাহসী না। তবে আমার মনে হয়েছে যে ব্যস্ততায় সুস্থতা, লাইফ ইজ বিউটিফুল, কারণ লাইফ ইজ ওয়ান টু লিভ, এটা আমার মনে হয়েছে। কারণ এই লাইফটা চলে গেলে আর আমি লাইফটা ফিরে পাবো না। সো আমার ছেলেমেয়েরা অনেক ভালো, ওরা পড়াশোনায় ভালো, মানুষ হিসাবে ভালো, এটা আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট। আমি যখন দেখি যে আমরা সবাই বসে একসাথে খাচ্ছি এখনও, ওরা বাজার করছে বাবার সাথে, বা আমরা একসাথে কোথাও যাচ্ছি, হতে পারে ওখানে হয়তো কিছু একাকিত্ব থাকে, ওই যে বললাম আমরা কখনো কখনো একা, তারপরে আমার কাছে দূরত্ব থাকে, তারপরে যদি সবাই একসাথে আসে, দেখতে পাচ্ছি সবাইকে একসাথে, আসলে আমি এভাবেই চাই আমার বাকি জীবনটা এভাবে কাটবে। আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আপনাদের সাথে আবারও আমি বসবো কোনো না কোনো অনুষ্ঠানে। আপনাদের অভিজ্ঞতা এই কম সময় আসলে শেয়ার করা সম্ভব হয়নি। দর্শক, বেঁচে থাকার একমাত্র কারণ যেন না হয় আমাদের জীবনে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমাদের জীবনটা আসলে অনেক চ্যালেঞ্জিং, উত্থান পতন থাকবেই, কিন্তু জীবনটা খুবই ক্ষণস্থায়ী, খুবই ছোট্ট। এই ছোট জীবনটাকে অর্থহীন করব না, সমস্যা থাকবে, সেই সমস্যাকে মোকাবেলা করে আমরা এগিয়ে যাব। আজকের মতো শেষ করছি যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানটি।